Hello, good evening. This is Raki from our studio, and I'm back with another live session. And today's topic is advice. এবং আমরা সবাই জানি স্পিকিং এ আমরা এই ধরনের টপিক পেয়ে থাকি, অ্যাডভাইস রিলেটেড টপিক। বাট দ্য থিং ইজ, যখন আমরা এরকম টপিক পাই স্পিকিং এর জন্য, বেশিরভাগ স্টুডেন্টের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তারা প্রপারলি আনসার করতে পারে না। এখন প্রপার আনসার কেন করতে পারছে না? দ্য রিজন বিহাইন্ড দিস ইজ দে ডোন্ট হ্যাভ ইনাফ প্রিপারেশন ইন টার্মস অফ এভরিথিং। হোয়াট শুড আই সে? আমি যদি বলতে চাই যে তাদের ভোকাবুলারি অ্যাসপেক্টটা খুব দুর্বল থাকে, তাদের ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি খুব উইক হয়। অ্যাট দ্য সেম টাইম তাদের যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে যে তাদের প্রিপারেশনটা ঠিকঠাক নাই। সো আপনাদের সবাইকে এই প্রবলেম থেকে বের করে আনার জন্য, অর্থাৎ আপনাদেরকে একটু সাহায্য করার জন্য, সো দ্যাট ইউ ক্যান স্কোর বেটার ইন আওয়ার স্পিকিং টেস্ট, I have come with 100-day speaking challenge, and this is 7th day, and today we are going to talk about advice, the topic called advice, এবং আমরা আজকে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 নিয়ে কথা বলবো। এর সাথে আমরা যে জিনিসটা আপনাদের সাথে প্রতিনিয়ত করে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করা, সেটা হচ্ছে যে ভোকাবুলারি অ্যাসপেক্টটাকে স্ট্রং করা। সো দেখেন, আমরা অনেকে অনেক ব্যাপারে কথা বলতে পারি, বাট আমাদের কথা বলাটা আমরা যেরকম বলতে চাই সেরকম হয় না। এর পেছনে কারণ হচ্ছে আমাদের ভোকাবুলারি স্টক খুবই সামান্য। সো আমরা যদি ভোকাবুলারিটাকে ইমপ্রুভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আজকের লাইভটা দেখতে হবে। আজকের লাইভ দেখার পর আপনাদের আশা করি ভোকাবুলারি রিলেটেড কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। অ্যাটলিস্ট আজ স্পিকিং এ যখন অ্যাডভাইস রিলেটেড কোনো টপিক আসবে, এবং আমি হাসান মোহাম্মদ জাকির, ফাউন্ডার IELTS স্টুডিও, আপনাদের সাথে আছি, এবং আমি বিগত 10 বছর যাবত IELTS প্রিপারেশন নিয়ে কাজ করছি। and now I'm running my own venture called IELTS স্টুডিও। এবং দেখেন, আমাদের আজকে যে লাইভ সেশন সেটা কি নিয়ে? গিভিং অ্যাডভাইস। আচ্ছা, এবার আপনারা যারা আমাদের সাথে একটু যুক্ত হয়েছে তাদের সাথে একটু আমি কথা বলে নেই। লেটস সি হু ইজ উইথ মি। কেউ কি আছেন আমাদের সাথে? কেউ আছেন? দেখি কেউ আছে নাকি। সো যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে বলবো একটু কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকবেন। সো আমাদের আজকের টপিকটা আমি আবার বলেছি, আমাদের টপিক হচ্ছে অ্যাডভাইস। সো অ্যাডভাইস রিলেটেড কোনো বিষয় যদি আপনাদের প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাবেন যে এই ব্যাপারে কথা বলতে গেলে আপনাদের কি কি প্রবলেম ফেস করেন আপনারা। সো লেটস সি কে কে আমাদের সাথে এই মুহূর্তে আছেন। আমাদের সাথে কেউ যুক্ত হয়েছেন? অবশ্যই যুক্ত হয়েছেন, আমরা একটু দেখে নেই। ওকে, সো টুডেস টপিক ইজ অ্যাডভাইস, এবং আমরা এই ব্যাপারে কথা বলবো। অ্যাডভাইস রিলেটেড টপিক নিয়ে আমাদের যে প্রবলেমগুলো হয় মোস্টলি, যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই টপিকের উপর যে কোয়েশ্চেনগুলো থাকে সেই ব্যাপারে খুব বেশি ধারণা রাখি না। ইটস ওনলি বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট গেট ইনাফ ইনস্ট্রাকশনস ফ্রম আওয়ার টিচার্স অ্যান্ড দ্য ইনস্টিটিউশনস উই আর অ্যাকচুয়ালি টেকিং আস প্রিপারেশন। সো এই সকল ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই আয়োজন। আপনারা যে যেখান থেকে যেই প্রতিষ্ঠানেরই হোক না কেন আমাদের সাথে যুক্ত হতে পারেন ফর বেটার সার্ভিস, স্পেশালি অন IELTS স্পিকিং। ওকে, সো লেটস হ্যাভ আ dive into our today's live session. So আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে অ্যাডভাইস। এবার আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে অ্যাডভাইস যে শব্দটা আছে এইটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। ইনিশিয়ালি যেহেতু আমরা ভোকাবুলারি নিয়ে কথা বলবো, সো ইনিশিয়ালি আমাদের প্রশ্ন হচ্ছে যে অ্যাডভাইস আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ? অ্যাডভাইস কোন ধরনের পার্টস অফ স্পিচ? কেউ কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন? কে কে একটু আমাকে জাস্ট একটু হ্যালো দিয়ে যাবেন যে কেউ যুক্ত আছেন কিনা। ওকে, আমি দেখি একটু আমাদের সাথে ইউটিউবে কেউ যুক্ত হয়েছেন কিনা। ওকে, সো হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট, আমাদের যে পয়েন্টটা ছিল যে অ্যাডভাইস আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ। আমরা সবাই জানি যে বেসিক্যালি অ্যাডভাইস একটা নাউন, আবার অ্যাডভাইস কোনো কোনো সময় ভার্ব হিসেবেও কাজ করে। এখন আমরা যদি অ্যাডভাইস শব্দটাকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই, দেন হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন দেন?
দেখেন, অ্যাডভাইস যদি আমি একটা নাউন হিসেবে চিন্তা করি, এইটা মূলত একটা আনকাউন্টেবল নাউন। সো অ্যাডভাইস শব্দটার সাথে আপনারা সবসময় সাম অ্যাডভাইস কথাটা যোগ করতে পারবেন। ইন জেনারেল বলতে পারেন সাম অ্যাডভাইস। যেমন আপনি বলতে পারেন যে আই নিড সাম অ্যাডভাইস। আমার কি দরকার? কিছু অ্যাডভাইস দরকার। আচ্ছা, এবার অ্যাডভাইস যেহেতু আনকাউন্টেবল নাউন, এই ব্যাপার নিয়ে যখন আপনি কথা বলছেন তখন কিন্তু আপনি বলতে পারবেন না আমার 2টা অ্যাডভাইস দরকার। 2 অ্যাডভাইস কিন্তু হয় না, তাই না? 2 অ্যাডভাইস কিন্তু আপনি বলতে পারবেন না। বা একটা অ্যাডভাইসও যদি বলতে চান যে আমার একটা অ্যাডভাইস দরকার, তখন কিন্তু আপনি বলতে পারবেন না অ্যান অ্যাডভাইস। খেয়াল করেন, আপনি কিন্তু টু অ্যাডভাইস বা অ্যান অ্যাডভাইস বলতে পারবেন না, কারণ আমি এটা আগেই বলে দিয়েছি এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এন্ড ইন টার্মস অফ আনকাউন্টেবল নাউন আমরা কি করতে পারি না, কোনো ডিটারমিনার এইভাবে 1 2 3 এই ধরনের কোনো ডিটারমিনার যোগ করতে পারি না। সো তাহলে আমাকে কি করতে হবে? একটা অ্যাডভাইস যদি আমি বলতে চাই, তাহলে দেখেন খুব সুন্দর একটা ইংলিশ আছে। একটা অ্যাডভাইসের ইংলিশ হচ্ছে আ পিস পিস অফ অ্যাডভাইস। পিস অফ অ্যাডভাইস। তাহলে আমি যদি বলি আমার একটা তথ্য দরকার, একটা অ্যাডভাইস দরকার, তখন আমি কি বলবো বেসিক্যালি? তখন আমি বলবো আই নিড আ পিস অফ অ্যাডভাইস। আই নিড আ পিস অফ অ্যাডভাইস। আই নিড আ পিস অফ অ্যাডভাইস। ওকে, সো ইটস ফাইন। তো আমি একটা সেন্টেন্স তৈরি করে ফেলি। আই নিড আ পিস অফ অ্যাডভাইস। আই নিড আ পিস অফ অ্যাডভাইস। এবার আমার সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে একটু বলবো যে আপনারা একটু সেন্টেন্স তৈরি করেন তো আপনাদের মতো করে। আমি যেহেতু একটা সেন্টেন্স তৈরি করলাম, নাও আই উড আস্ক ইউ টু মেক আনাদার সেন্টেন্স উইথ দিস। একটা সেন্টেন্স তৈরি করে ফেলেন। এখন দেখেন, যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে লাইভটা আপনারা যখন যুক্ত হয়ে আছেন তখন কি আলটিমেটলি আপনারা শিখছেন কিনা এই লাইভ থেকে। যদি শিখে থাকেন দ্যাটস ফাইন, যদি না শিখে থাকেন তাহলে কিন্তু এই লাইভে যুক্ত হওয়ার কোনো মানে নেই। ওকে, আমি একটু দেখছি কেউ আমাদের সাথে এই মুহূর্তে আছে কিনা। ওকে, ওকে, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে মাহমুদ রিমন। উনি বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এই মুহূর্তে কি আর কেউ যুক্ত হয়েছেন আমাদের সাথে? আমরা কি ইউটিউবে একটু দেখতে পারি? ইউটিউবে কেউ যুক্ত হয়েছেন? ওকে, নো প্রবলেম। সো অ্যাডভাইস নিয়ে আমি কথা বলছিলাম। তাহলে আমি যদি একটা অ্যাডভাইসের কথা বলি তখন আমি কি বলবো? আই আ পিস অফ অ্যাডভাইস। এবার আমার একটা তথ্য দরকার বা একটা উপদেশ দরকার, তখন আমি বলছি আই নিড আ পিস অফ অ্যাডভাইস। আই নিড আ পিস অফ অ্যাডভাইস। ওকে, সো আমাকে একটু, যারা আমার সাথে লাইভে আছেন, আমাকে জাস্ট একটু নিশ্চিত করতে পারেন যে আমি কি আমাদের আইএলটিএস স্টুডিও রাকিব পেজটা থেকে এই মুহূর্তে লাইভ আছি কি না। আমি মনে হয় একটু প্রবলেম ফেস করছি, আই ডোন্ট নো ওয়াই, বাট কিছুটা প্রবলেম তৈরি হচ্ছে। কিছুটা প্রবলেম তৈরি হচ্ছে। ওকে, নো প্রবলেম। সো আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে একটা অ্যাডভাইস, তখন বলছি আ পিস অফ অ্যাডভাইস। এবার আমি যদি বলি কিছু অ্যাডভাইস দরকার, তাহলে আমি এরকম করেও বলতে পারি আ বিট অফ অ্যাডভাইস। আ বিট অফ অ্যাডভাইস। আ বিট অফ অ্যাডভাইস মানে সামান্য, অল্প কিছু, মানে আমাকে এই ব্যাপারে কিছু মানে উপদেশ দিতে পারেন। আমরা বলি না যে আমাকে কি এই ব্যাপারে কিছু উপদেশ দিতে পারেন? তাহলে ক্যান ইউ গিভ মি আ বিট অফ অ্যাডভাইস অ্যাবাউট দিস। তাহলে ক্যান ইউ গিভ মি আ বিট অফ অ্যাডভাইস, ক্যান ইউ give me a bit of advice about this। তাহলে আমরা a bit of advice ও বলতে পারছি। এটা খুব সুন্দর একটা কলোকেশন। আমরা বলতে পারছি a bit of advice। আচ্ছা,
এবার এই ক্ষেত্রে আরো কিছু ব্যাপার হতে পারে যে অ্যাডভাইস আর কেমন হতে পারে। আমরা যেমন বললাম আ বিট অফ অ্যাডভাইস, আমরা বলতে পারি আ ফ্রেন্ডলি পিস অফ অ্যাডভাইস। মানে যদি কোনো একটা অ্যাডভাইস পজিটিভ বা পজিটিভ, আই উড সে যদি কোনো পজিটিভ অ্যাডভাইস হয় তখন কিন্তু আমরা বলতে পারি আ ফ্রেন্ডলি পিস অফ অ্যাডভাইস। আমরা কি বলতে পারি? আ ফ্রেন্ডলি ফ্রেন্ডলি পিস অফ সরি আ ফ্রেন্ডলি পিস অফ অ্যাডভাইস। মানে এমন একটা অ্যাডভাইস যেটা হেল্পফুল, কোন একটা হেল্পফুল অ্যাডভাইস বা পজিটিভ অ্যাডভাইস, তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে পজিটিভ অ্যাডভাইস। তাহলে পজিটিভ অ্যাডভাইস মানে আমরা বলি না যে সে আমাকে একটা ভালো উপদেশ দিয়েছে, তাহলে আমরা বলতে পারি যে হি হি হ্যাজ গিভেন মি আ ফ্রেন্ডলি piece of advice. He has given me a friendly piece of advice. He has given me a friendly piece of advice. আচ্ছা, এবার আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন যে আর কোন ধরনের অ্যাডভাইসের কথা কি আমরা এই মুহূর্তে মাথায় আনতে পারছি, যে আর কোন অ্যাডভাইস বলা যায়? আমরা কি বলতে পারছি এই মুহূর্তে যে আর কোন ধরনের অ্যাডভাইস হয় কিনা? অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা আর কিছু বলতে পারি? ওকে, সো দেখেন আপনাদের হাতে যদি আরো কোনো অপশন থাকে প্লিজ লেট মি নো যে আর কোনো ধরনের অ্যাডভাইসের কথা আপনারা বলতে পারছেন কিনা এই মুহূর্তে, আর কোনো ধরনের অ্যাডভাইসের কথা বলতে পারছেন কিনা। আমি একটু টেকনিক্যাল ডিফিকাল্টির মধ্যে আছি, দ্যাটস ওয়াই আমার কিছু প্রবলেম তৈরি হচ্ছে। ইয়েস ইয়েস আই এম লাইভ ফ্রম হিয়ার অ্যাজ ওয়েল। ওকে, সো আমি একটু দেখছি আমার সাথে কে যুক্ত হয়েছে এই মুহূর্তে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়েছে, ফেসবুক আমাদের ইয়েতে যুক্ত হয়েছে, ফেসবুক আইএলটিএস রাকিবে যুক্ত হয়েছে দেলার হোসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাঙ্কস ফর জয়নিং স্যার। কেমন আছেন আপনি? থ্যাঙ্কস ফর জয়নিং, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ যে আপনি জয়েন করছেন, নিয়মিত জয়েন করছেন। তাহলে আপনি একটা সেন্টেন্স লিখেছেন, হি হ্যাজ গিভেন মি আ গুড অ্যাডভাইস। গুড অ্যাডভাইস বলতে পারেন। এখন দেখেন আ গুড অ্যাডভাইস কথাটা বলাটা ভুল হবে, ইট শুড বি বা ইট হ্যাজ টু বি আ গুড পিস অফ অ্যাডভাইস বা আ ফ্রেন্ডলি পিস অফ অ্যাডভাইস। ঠিক আছে, এইটা বলা ঠিক। আ গুড পিস অফ অ্যাডভাইস বা আ ফ্রেন্ডলি পিস অফ অ্যাডভাইস। একটু আমি আবার বলে দিই, আ গুড পিস অফ অ্যাডভাইস বা আ ফ্রেন্ডলি পিস অফ অ্যাডভাইস, তার মানে হচ্ছে ভালো উপদেশ। ওকে, আ গুড পিস অফ অ্যাডভাইস বা আ ফ্রেন্ডলি পিস অফ অ্যাডভাইস। আচ্ছা, আপনারা যারা আমাকে দেখছেন, আমি একটু বলেছিলাম এর আগে যে আপনারা যখন আমাদের লাইভটা দেখছেন প্লিজ মেক শিওর যে আপনার কাছে কিছু খাতা কলম আছে, এবং এই খাতা কলম কেন রাখছেন? আমরা যা লিখছি যা বলছি সেটা যাতে আপনি নোট ডাউন করতে পারেন। দেখেন লাইভ সেশন যখন আপনি দেখছেন শুধু লাইভ সেশন দেখেন না, ওকে? পরবর্তীতে আপনি মনে করতে পারেন একটু সেভ করে রাখি, পরবর্তীতে দেখবো, এইটা কখনো দেখা হয় না। সো লাইভটা যখন চলছে তখনই খাতা কলম নিয়ে বসে যান ক্লাসের মতো করে, এবং আপনি নোট করে ফেলেন, এন্ড ইট উইল হেল্প ইউ আ লট। ওকে, অবশ্যই এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো ওই ব্যাপারটা মাথায় রেখে আমি বলছি যে একটু খাতা কলম নিয়ে বসে যান এবং যতটুকু পারেন লিখে ফেলেন, যতটুকু পারেন লিখে ফেলেন। এটা এটা মাস্ট। আপনি লিখলে যেটা হবে আপনার শেখা হয়ে যাবে। ওকে, যেটা নিয়ে আমি কথা বলছিলাম যে কোনো ভালো উপদেশের ইংলিশ কি? আ ফ্রেন্ডলি পিস অফ অ্যাডভাইস, আ ফ্রেন্ডলি পিস অফ অ্যাডভাইস, আ গুড পিস অফ অ্যাডভাইস, এরকম করে বলেন। ডোন্ট সে আ গুড অ্যাডভাইস, এরকম কথা বলেন না, এটা বলা ঠিক হবে না। ওকে ওকে, দেন আমরা আরো একটু কথা বলতে পারি যে কনস্ট্রাকটিভ অ্যাডভাইস বলেও একটা ব্যাপার আছে, যে আমি তার কাছ থেকে কিছু কনস্ট্রাকটিভ অ্যাডভাইসটাও অনেকটা হেল্পফুল অ্যাডভাইস অর্থে ব্যবহার করা হয়। কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ অ্যাডভাইস কনস্ট্রাকটিভ অ্যাডভাইস আমরা আর কি ধরনের অ্যাডভাইস পেয়ে থাকি? কনস্ট্রাকটিভ অ্যাডভাইস। তাহলে আমি বলবো যে if you have in if you are in any distress if you are in any distress I will give you constructive advice. I'll give you constructive advice বা some constructive advice. দেখেন অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাউন, ইন জেনারেল যখন কথা বলবেন সবসময় আপনি সাম ব্যবহার করতে পারেন, অবশ্যই আ ব্যবহার করলে আ পিস অফ আসবে, তাহলে আ পিস অফ কনস্ট্রাকটিভ অ্যাডভাইস। ওকে, আচ্ছা,
এরপর আরেকটা ব্যাপার আসে যে অ্যাডভাইস রিলেটেড আরো কিছু ব্যাপার। যখন অ্যাডভাইস নিয়ে আপনি যখন কথা বলবেন, এই ধরনের কথা বারবার আসবে। সো এই ক্ষেত্রে আপনি আরেকটা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ শিখে রাখতে পারেন। সেটা হচ্ছে সেন্সিবল অ্যাডভাইস। কি বলছি? সেন্সিবল সেন্সিবল অ্যাডভাইস। আমরা আরো কি ধরনের অ্যাডভাইস পেতে পারি? সেন্সিবল অ্যাডভাইস পেতে পারি। সেন্সিবল অ্যাডভাইসটাকে আপনি কেমন বলবেন? সেন্সিবল মানে হচ্ছে যুক্তিসঙ্গত উপদেশ, মানে এমন একটা উপদেশ যেটা আপনার যুক্তি আছে, যার মধ্যে যুক্তি আছে। মানে অযৌক্তিক কোনো উপদেশ কাউকে দিয়ে না। আমরা বলি না যে অযৌক্তিক, ইনসেন্সিবল। ইনসেন্সিবল অ্যাডভাইসও হতে পারে। ইনসেন্সিবল অ্যাডভাইস মানে ইউ গেভ মি দ্য অ্যাডভাইস ইউ গেভ মি ইয়েস্টারডে ওয়াজ আউটরাইট ইনসেন্সিবল। আউটরাইট ইনসেন্সিবল মানে গতকাল তুমি যে আমাকে উপদেশটা দিয়েছিলা সেটা সম্পূর্ণরূপে একটা বাজে উপদেশ। এবার রাদার আই নিড আ সেন্সিবল পিস অফ অ্যাডভাইস, বা রাদার আই নিড সাম সেন্সিবল অ্যাডভাইস। আমার কিছু সেন্সিবল অ্যাডভাইস দরকার। তাহলে আমার কি দরকার? আই নিড সাম sensible advice. I need some sensible advice. দেখেন আমাদের প্রথম কোয়েশ্চেনটা আছে, ডু ইউ অফেন গিভ অ্যাডভাইস টু আদার্স? ডু ইউ অফেন গিভ অ্যাডভাইস টু আদার্স? আপনি কি প্রায় অন্যদেরকে অ্যাডভাইস দেন? আপনি কি বলতে পারেন যে অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস। অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস। Whenever someone is in need, I try to give some sensible advice. I try to give some sensible advice, but I'm not a person who always give advice to others. এরকম করে আপনি বলতে পারেন। তাহলে সেন্সিবল অ্যাডভাইসটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। ওকে, আর কোনো কথা? আচ্ছা দেখেন, আমরা এখন অ্যাডভাইস নিয়ে কি শিখলাম? যে একটা অ্যাডভাইস হলে হবে আ পিস অফ অ্যাডভাইস। সেই অ্যাডভাইসটা যদি ভালো অ্যাডভাইস হয় তাহলে বলবো আ গুড পিস অফ অ্যাডভাইস। যদি আরো একটু ভালো বা আর একটু সুন্দর করে বলতে চাই তাহলে আমরা বলবো ফ্রেন্ডলি পিস অফ অ্যাডভাইস। এবার অ্যাডভাইসের আরো কিছু ধরন আছে, যেমন সেন্সিবল অ্যাডভাইস বলতে পারি, কনস্ট্রাকটিভ অ্যাডভাইস বলতে পারি। সো দিস আর দ্য থিংস যেগুলো আপনি মাথায় রাখবেন। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাডভাইস কথাটা ইটসেলফ একটা ভার্বও হতে পারে। এখন আমরা আরো কিছু ভার্ব হিসেবে এখানে আনতে পারি। ভার্ব হিসেবে অ্যাডভাইসের ভার্ব যদি আমি চিন্তা করি যে একটু ইডিওমেটিক এক্সপ্রেশন, যখন স্পিকিং মানেই হচ্ছে ইডিয়মস, স্পিকিং মানেই ইডিয়ম, এবং ইডিওমেটিক এক্সপ্রেশন আপনি যত ব্যবহার করবেন আপনার জন্য তত ভালো। ওকে, সো আর কি কেউ আছেন যারা আমাদেরকে সেন্টেন্স মেক করে দেখাচ্ছেন এই মুহূর্তে? ওকে, দিলর হোসেন লিখেছেন যে আলহামদুলিল্লাহ, আই এম রিয়েলি গুড অ্যান্ড রিয়েলি গ্রেটফুল টু gets us class. Thank you so much. He has given me a good piece of advice. He has given me a constructive advice. Okay sir, ওটা constructive advice, constructive advice হবে না, একটু মাথায় রাখেন। constructive advice না হয়ে ওটা হবে some constructive advice, a piece of constructive advice হতে পারে। আচ্ছা, my teacher has given a sensible advice, আবারও a sensible advice না বলে আমি বলবো a sensible piece of advice, a sensible piece of advice বা some sensible advice. Okay, very good. Okay, আরো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্ট করবেন if possible, and if possible share our live as well. একটু কানেক্ট হওয়ার জন্য কানেক্ট হন আমাদের সাথে এইভাবে, যাতে করে আমাদের লাইভ সেশনগুলো অন্যদের কাছে পৌঁছায়। দেখেন আমরা এই মুহূর্তে আসলের পক্ষ থেকে যে লাইভ সেশনগুলো নিচ্ছি, আমি মনে করি ইট হ্যাজ নো ম্যাচ রাইট নাও। এর আসলে এইরকম আর কোনো লাইভ হচ্ছে না। সো আমরা চাচ্ছি যে আপনাদের কোন একটা টপিক সম্পর্কে আইএলটিএস স্পিকিং নিয়ে আমাদের বিভিন্ন সেন্টারে ভিন্ন ভিন্নভাবে পড়ানো হচ্ছে, বাট আমি বলবো ইন মোস্ট অফ দ্য কেসেস দে আর ইনকমপ্লিট, টোটালি ইনকমপ্লিট। কিন্তু আপনি যদি আমাদের এই 100-এর চ্যালেঞ্জটা কন্টিনিউ করেন আমাদের সাথে, তাহলে আপনি দেখবেন যে আপনার আইএলটিএস স্পিকিং সম্পর্কে কমপ্লিট প্যাকেজ আপনি পেয়ে যাচ্ছেন, এবং আপনার আইএলটিএস প্রিপারেশনটা অনেক বেশি, স্পিকিং এর প্রিপারেশন বিশেষ করে অনেক বেশি এনরিচড হবে এবং আপনি ভালো স্কোর করতে বাধ্য। ওকে, এবার আমি আরো কিছু কথা বলবো। যেমন দেখেন যে একটা কলোকেশন হয় এরকম যে হিড অ্যাডভাইস। আচ্ছা, হিড অ্যাডভাইস মানে কি? এই মুহূর্তে কি কেউ আমাকে বলতে পারেন যে হোয়াট ডাজ ইট মিন হিড অ্যাডভাইস? হিড অ্যাডভাইস বলতে কি বোঝানো হচ্ছে? কেউ কি আছেন? হিড অ্যাডভাইস দিয়ে কি বোঝানো হচ্ছে একটু আমাকে লিখে দেখেন। হিড অ্যাডভাইস, বা একটু লিখে জানান যে হিড অ্যাডভাইসের বাংলা কি হবে? হিড অ্যাডভাইস এর বাংলাটা আমরা আসলে কি বলবো? হিড অ্যাডভাইসের বাংলা কি বলবো?
ওকে, দেখি আমাদের সাথে আর কেউ যুক্ত হয়েছে কিনা। আমাদের পেজে যুক্ত হয়েছে এই মুহূর্তে ইবনুল রাফি। রাফি বলেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাফি, আপনি কি ভালো আছেন? আচ্ছা, বর্ষা মহামেনু স্যার লিখেছেন she always give me sensible piece of advice for my lifestyle. ওকে, তাহলে she always gives হবে ম্যাম, gives বলবেন, sensible advice, friendly advice, both are positive স্যার। yes, both are positive, সব পজিটিভ অ্যাডভাইস। ওকে, থ্যাংকস ফর জয়নিং। ওকে, সো আমার কোশ্চেন ছিল হচ্ছে হিড অ্যাডভাইস মানে কি আসলে। হিড অ্যাডভাইস মানে হচ্ছে কোনো অ্যাডভাইস মানে উপদেশ অনুসরণ করা, অনুসরণ করা, অনুসরণ করা। কি অনুসরণ করা? উপদেশ, কোন একটা উপদেশ মেনে চলা। উপদেশ অনুসরণ করা মানে কি? উপদেশ মেনে চলা মানে হিড অ্যাডভাইস। তাহলে আপনি বলতে পারেন যে আমি সব সময় আমার বাবা মার অ্যাডভাইস মেনে চলি, আমি সব সময় আমার বাবা মার অ্যাডভাইস মেনে চলি, তাই আই অলওয়েজ হিড অ্যাডভাইস অফ মাই পেরেন্টস, বা আই উইল হিড ইউর পেরেন্টস, বা আই হিড মাই পেরেন্টস অ্যাডভাইস, আই হিড মাই পেরেন্টস অ্যাডভাইস। তাহলে আই অলওয়েজ, আমি একটু লিখে দেখাই, আই অলওয়েজ হিড মাই পেরেন্টস অ্যাডভাইস, আই অলওয়েজ হিড মাই পেরেন্টস অ্যাডভাইস। তাহলে আমি কি করি? আমি সবসময় আমার পিতামাতার অ্যাডভাইস মেনে চলি। ওকে, তাহলে হিড অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ মেনে চলা, উপদেশ মেনে চলা। ওকে, আর এর বাইরে আমি কি মেনে চলার বাইরে কি করতে পারি? আমি মেনে চলার বাইরে ইগনোর করতে পারি, কোন একটা অ্যাডভাইসকে ইগনোর করতে পারি। ইগনোর অ্যাডভাইস, আপনি বলতে পারেন ইগনোর অ্যাডভাইস। ইগনোর অ্যাডভাইস মানে কি? উপদেশ না মানা। তাহলে ডোন্ট ইগনোর মাই অ্যাডভাইস রিগার্ডিং আইএলস। আমি বলতে পারি কি? ডোন্ট ইগনোর মাই অ্যাডভাইস রিগার্ডিং মানে কি? সম্পর্কিত। রিগার্ডিং মানে সম্পর্কিত। রিগার্ডিং আইএলস, ডোন্ট ইগনোর মাই অ্যাডভাইস রিগার্ডিং আইএলস মানে আইএলস এর ব্যাপারে আমার উপদেশ কি করো না, ইগনোর করো না। ইগনোরের বাংলা এক্স্যাক্টলি কি বলতে পারি আমরা? আমি এই মুহূর্তে একটু মনে হচ্ছে যে আমি ইগনোরের বাংলাটা নিয়ে সাফার করছি, এক্স্যাক্ট বাংলাটা নিয়ে। ওকে, সো যদি কেউ ইগনোরের এক্স্যাক্ট বাংলাটা বলতে পারেন আমার জন্য খুব ভালো হয়। কেউ আছেন যিনি ইগনোরের এক্স্যাক্ট বাংলাটা আমাদের বলতে পারবেন? ইগনোরের এক্স্যাক্ট বাংলাটা কি হবে? ইজ এনিবডি দেয়ার? ওকে, সো কেউ কি আমাদেরকে জয়েন করেছে নতুন করে? দেখি একটু। এড়িয়ে চলা, ইগনোর মানে কি? এড়িয়ে চলা বলা যায়, অ্যাভয়েড, এড়িয়ে চলা। থ্যাংক ইউ সো মাচ। এড়িয়ে চলা মানে তুমি আমার উপদেশ এড়িয়ে চলো না, বলা যেতে পারে। ওকে, ইগনোর অ্যাডভাইস। আচ্ছা, তাহলে আমরা দেখেন অ্যাডভাইস রিলেটেড বেশ কিছু ভোকাবুলারি বাই দিস টাইম শিখে ফেললাম। আর কি বলতে পারি আমরা? আমাদের হাতে কি আর কোনো অপশন আছে এই মুহূর্তে? আছে কি? দেখেন, আমাদের আরেকটা হতে পারে, একটা ল্যাঙ্গুয়েজ হতে পারে যে উপদেশ দেয়া। এই ক্ষেত্রে গিভ অ্যাডভাইস তো আমরা বললাম। গিভ অ্যাডভাইস মানে কি? উপদেশ দেয়া। আমরা উপদেশ দেওয়ার অর্থে বলতে পারি গিভ অ্যাডভাইস। আচ্ছা, এর বাইরে আরেকটা সুন্দর ইডিওমেটিক এক্সপ্রেশন হয়, সেটা হচ্ছে প্যাস অন অ্যাডভাইস। প্যাস অন অ্যাডভাইস, পাস অন অ্যাডভাইস মানে কি? পাস অন অ্যাডভাইস মানে উপদেশ দেয়া। পাস অন অ্যাডভাইস মানে কি? উপদেশ দেয়া। আমি বলতে পারি যে আমি আমার ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ উপদেশ দেওয়ার চেষ্টা করি। আমি আমার ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ উপদেশ দেওয়ার চেষ্টা করি। তাহলে আমি বলতে পারি আই ট্রাই টু pass on useful advice to my students.
to my students. I try to pass on useful advice to my students. I try to pass on useful advice to my students. আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদের গুরুত্বপূর্ণ উপদেশ দিতে। তাহলে পাস অন অ্যাডভাইস, খুব ভালো একটা ইংলিশ, পাস অন অ্যাডভাইস। পাস অন অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেয়া। সো যারা আমাদেরকে দেখছেন তাদেরকে বলবো একটু কমেন্ট করে জানান যে কে কোথা থেকে দেখছেন, এবং সো ফার আপনাদের জন্য লাইভ সেশনটা ফ্রুটফুল হচ্ছে কিনা সেটাও আমাদেরকে একটু জানাবেন প্লিজ। Okay, let me know how do you feel about our live session. সো আমরা আজকে প্রথমের দিকে লাইভে গিয়ে একটু প্রবলেম ফেস করেছি। ওকে, সো আমাদের সাথে এই মুহূর্তে আর কেউ যুক্ত হয়েছে? আমাদের সাথে কি এই মুহূর্তে আর কেউ নতুন করে যুক্ত হয়েছেন? ওকে, দিল হোসেন আপনি আচ্ছা, দিল হোসেন হিড অ্যাডভাইস মানে হচ্ছে ফলো সামওয়ান অ্যাডভাইস। ইয়েস, এক্স্যাক্টলি, ফলো সামওয়ানস অ্যাডভাইস, হিড অ্যাডভাইস, ফলো সামওয়ানস অ্যাডভাইস। আর একটা বললাম যে উপদেশ দেওয়ার ইংলিশ কি, গিভ অ্যাডভাইস বা পাস অন অ্যাডভাইস, গিভ অ্যাডভাইস অথবা পাস অন অ্যাডভাইস। আচ্ছা, দ্যাটস গ্রেট। এখন এর বাইরে গিয়ে আমরা কি আর কোনো কথা বলতে পারি? আমরা উপদেশগুলোকে কিভাবে আর একটু সুন্দর করে নিয়ে আসতে পারি? আমরা কোনো কোনো ক্ষেত্রে এরকম কথাও বলতে পারি যে আমরা কি করি, কোন একটা অ্যাডভাইসকে ওয়েলকাম করি। তাহলে আমরা এরকম একটা ল্যাঙ্গুয়েজও ব্যবহার করতে পারি যে ওয়েলকাম অ্যাডভাইস, ওয়েলকাম অ্যাডভাইস। আমি বলতে পারি যে আমি সচরাচর বড়দের অ্যাডভাইসকে ওয়েলকাম করি। তাহলে আই ইউজুয়ালি, USUALLY, I usually welcome the advice of my seniors, তাহলে আমি সচরাচর কি করি, আমার সিনিয়রদের অ্যাডভাইস ওয়েলকাম করি, অ্যাডভাইসটাকে ওয়েলকাম করি। তাহলে আমি সচরাচর আমার বড়দের অ্যাডভাইসটাকে ওয়েলকাম করি। তাহলে এই ল্যাঙ্গুয়েজটাও গুরুত্বপূর্ণ যে আমি ওয়েলকাম করছি কোন একটা অ্যাডভাইস, বা আমি কোন একটা অ্যাডভাইসকে হিট করছি, হিড অ্যাডভাইস, ওয়েলকাম অ্যাডভাইস, এই ধরনের কথা আমরা বলতে পারছি। তাহলে হিড অ্যাডভাইস এবং ওয়েলকাম অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ অনুসরণ করা বা উপদেশ মেনে চলা, আর গিভ অ্যাডভাইস বা পাস অন অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেয়া, আর ইগনোর অ্যাডভাইস মানে হচ্ছে কি করা, উপদেশ এড়িয়ে চলা, উপদেশ না মানা। এবার দেখেন এই কথা বলতে গিয়ে আমার আরেকটা সুন্দর ইংলিশ মনে পড়ে গেল। যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে তাদেরকে বলবো, দেখেন একটু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, এটা এখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার শেয়ার করব। সেটা হচ্ছে ডু অ্যাওয়ে উইথ। এই ইডিওম্যাটিক এক্সপ্রেশনটার ব্যাপারে আপনাদের কারো ধারণা আছে কিনা? ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ, একটু খেয়াল করেন তো। ডু অ্যাওয়ে উইথ, এই মুহূর্তে আমি যেটা লিখেছি একটু কারো কি জানা আছে যে হোয়াট ডাজ ইট মিন? ডু অ্যাওয়ে উইথ মানে কি বোঝায়? ডু অ্যাওয়ে উইথ বলতে কি বোঝায়? দেখেন, ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে এড়িয়ে চলা। ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে এড়িয়ে চলা, যার সহজ ইংলিশ কি? ইগনোর। ডু অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, যার সহজ ইংলিশ হচ্ছে ইগনোর, অথবা আমরা কি বলতে পারি? অ্যাভয়েড বলতে পারি। ইগনোর, অ্যাভয়েড বা ডু অ্যাওয়ে উইথ। তাহলে আমরা ইগনোর অ্যাডভাইসের পরিবর্তে বলতে পারি ডু অ্যাওয়ে উইথ অ্যাডভাইস। মানে আপনি যখন এরকম একটা টার্ম ইংলিশ মানে আপনার স্পিকিং এ ব্যবহার করতে পারবেন, দেন অ্যাকচুয়ালি ইউ আর গোয়িং টু হিট আ বেটার স্কোর, এন্ড ইটস আ মাস্ট, এটা হবেই। দেখেন, ডু অ্যাওয়ে উইথ। দিলওয়ার হোসেন সাহেব আপনাকে জন্য বলছি যে এটা হচ্ছে, দিলওয়ার হোসেন আপনার জন্য বলছি স্যার যে এটা হবে ডু অ্যাওয়ে উইথ, WITH। আমার একটু লেখায় মনে হয় প্রবলেম হচ্ছে, সো ডু অ্যাওয়ে উইথ। তাহলে আমরা সবগুলোর দুইটা করে শিখেছি। একটা হচ্ছে উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা বললাম গিভ অ্যাডভাইস অথবা হচ্ছে পাস অন অ্যাডভাইস,
আচ্ছা, উপদেশ মেনে চলার জন্য আমরা শিখলাম দুইটা, একটা হচ্ছে হিড অ্যাডভাইস, আর একটা কি শিখেছিলাম মেনে চলার ক্ষেত্রে? কেউ কি বলতে পারেন? হিড অ্যাডভাইস অথবা অবে অ্যাডভাইস বা ওয়েলকাম অ্যাডভাইস সেটাও বলতে পারি, বা অবে অ্যাডভাইসও বলা যায়। আর এড়িয়ে চলার ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাভয়েড অ্যাডভাইস, ইগনোর অ্যাডভাইস, বা ডু অ্যাওয়ে উইথ অ্যাডভাইস, ওকে, থ্যাংক ইউ। সো আশা করি সো ফার আপনারা বুঝতে পারছেন যা যা বলার চেষ্টা করছি। এখন এই যে আমরা উপদেশ নিচ্ছি, উপদেশ পাচ্ছি, এই উপদেশ পাওয়ার পর সব উপদেশকে আমাদের কাজে লাগে? সব উপদেশকে আমাদের কাজে লাগে? কোনো কোনো উপদেশ দেখা যায় যে আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ হয় না, কোনো কোনো উপদেশ আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ হয় না। সো কোনো উপদেশ যদি না হয়, কোনো উপদেশ যদি গুরুত্বপূর্ণ না হয়, তাহলে অগুরুত্বপূর্ণ বা যেটা ইউজফুল না, এরকম কথাটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? আনইম্পর্টেন্ট বলতে পারি? অবশ্যই বলতেই পারি আনইম্পর্টেন্ট। ইজ দেয়ার এনিথিং, এনি বেটার অপশনস ডু ইউ হ্যাভ? যে আনইম্পর্টেন্ট, কোনো কিছু অগুরুত্বপূর্ণ, এই কথাটাকে আমি আরেকটু সুন্দর করে বলতে চাই, তাহলে আমি কি বলবো? দেখেন, অগুরুত্বপূর্ণ এর একটা ইংলিশ হচ্ছে, সুন্দর একটা ইংলিশ, নাথিং টু রাইট, নাথিং টু রাইট হোম অ্যাবাউট, নাথিং টু রাইট হোম অ্যাবাউট, মানে হচ্ছে অগুরুত্বপূর্ণ। নাথিং টু রাইট হোম অ্যাবাউট, তাহলে আপনি বলতে পারেন যে ইউর অ্যাডভাইস ওয়াজ নাথিং টু রাইট হোম অ্যাবাউট, ইউর অ্যাডভাইস ওয়াজ নাথিং টু রাইট হোম অ্যাবাউট, তাহলে তোমার উপদেশ কোনো গুরুত্বপূর্ণ উপদেশ ছিল না, মানে অকেজ উপদেশ, নাথিং টু রাইট হোম অ্যাবাউট। ওকে, সো নাথিং টু রাইট হোম অ্যাবাউট মানে হচ্ছে অগুরুত্বপূর্ণ, অগুরুত্বপূর্ণ, নাথিং টু রাইট হোম অ্যাবাউট, অগুরুত্বপূর্ণ। তাহলে ইউর অ্যাডভাইস ওয়াজ নাথিং টু রাইট হোম অ্যাবাউট। আচ্ছা, তাহলে যদি গুরুত্বপূর্ণ বোঝাই, তাহলে গুরুত্বপূর্ণ ইংলিশ কি? দেখেন, এখান থেকে আরেকটা সুন্দর ইংলিশ আপনি তৈরি করে ফেলতে পারেন, ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, এইখান থেকে আমরা বলতে পারি সামথিং টু রাইট হোম অ্যাবাউট, সামথিং টু রাইট হোম অ্যাবাউট, মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে তোমার উপদেশগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, আমি কি বলতে পারি? যে ইউর অ্যাডভাইস সিমস সামথিং টু রাইট হোম অ্যাবাউট, বা ইউর অ্যাডভাইস ইজ সামথিং টু রাইট হোম অ্যাবাউট, ইউর অ্যাডভাইস ইজ সামথিং টু রাইট হোম অ্যাবাউট, ইজ দিলে ইট সাউন্ডস বেটার, ইউর অ্যাডভাইস ইজ সামথিং টু রাইট হোম অ্যাবাউট। দেখেন কি সুন্দর ইংলিশ। এই যে সুন্দর ব্যাপারগুলা, এটা আসলে আপনি কি ইউটিলাইজ করতে পারছেন বা পারার চেষ্টা করেছেন কখনো? মেবি অর মেবি নট। সো আমার কথা হচ্ছে যে এখন যখন আপনারা জিনিসগুলো দেখছেন বা শুনছেন, আপনার কাজ হবে এইটাকে আপনার প্রত্যেক দিনের কথাবার্তায় নিয়ে আসা। তাহলে আমরা দুইটা ব্যাপার শিখলাম এখান থেকে, সেটা হচ্ছে অগুরুত্বপূর্ণ ইংলিশ হচ্ছে নাথিং টু রাইট হোম অ্যাবাউট, আর গুরুত্বপূর্ণ ইংলিশ হচ্ছে সামথিং টু রাইট হোম অ্যাবাউট। আপনি বলতে পারেন যে ইউর লাইফ ক্লাস ইজ নাথিং টু রাইট হোম অ্যাবাউট, ইউর লাইফ ক্লাস ইজ নাথিং টু রাইট হোম অ্যাবাউট, যে আপনার লাইফ ক্লাসের আসলে তেমন কোনো গুরুত্ব নাই বা অগুরুত্বপূর্ণ। অথবা আপনি বলতে পারেন যে ইউর লাইফ ক্লাস ইজ সামথিং টু রাইট হোম অ্যাবাউট, আপনার লাইফ ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, বা যে উপদেশটা আপনি দেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যা the advice you provide is something to write home about, the advice you provide is something to write home about. ভেরি গুড, একটা সেন্টেন্স আমি পেয়ে গেছি। কি লিখেছেন দেলোয়ার হোসেন? যে ইউর অ্যাডভাইস ইজ সামথিং টু রাইট হোম অ্যাবাউট। ভেরি গুড, ভেরি গুড, সামথিং টু রাইট হোম অ্যাবাউট। আচ্ছা, বাকি যারা দেখছেন তাদেরকে আমরা একটু বলবো যে কে কে দেখছেন আমি দেখতে পাচ্ছি। এবার আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে একটু কানেক্ট হওয়ার চেষ্টা করেন থ্রু ইউর লাইকস অর কমেন্টস, ওকে, যাতে করে আমরা একটু ইন্সপায়ার্ড ফিল করতে পারি। ইন্সপিরেশনের দরকার আছে। ওকে, নাও তাহলে আমরা গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ কথাটা কোত্থেকে আসছিলাম? যে কোনো কিছু যখন আমাদের কাজে লাগে না, মানে উপদেশ আপনি পেয়েছেন কিন্তু উপদেশটা আপনার কাজে লাগছে না, এই কথা বলতে গিয়ে আমি এই কথাগুলো বললাম, বাকি কথাগুলো চলে আসলো। দেখেন, একটার সাথে একটা লিঙ্কড। ইংলিশের সৌন্দর্য হচ্ছে যে আপনি একটার সাথে আরেকটাকে লিঙ্ক করে সুন্দর করে ব্যাখ্যা করতে পারছেন। আচ্ছা, এখন ওই যে কোনো কিছু অগুরুত্বপূর্ণ হয়ে যাওয়া, যে কোনো কিছু আপনি বলছেন যে এখন আর তার কোনো গুরুত্ব নাই, তো আমি তার জন্য কি বললাম? নাথিং টু রাইট হোম অ্যাবাউট। আবার এরকম বলতে পারেন যে গো আউট, গো আউট, গো আউট অফ দ্য উইন্ডো,
গো আউট অফ দ্য উইন্ডো। গো আউট অফ দ্য উইন্ডো, জানালা দিয়ে পালায় যাওয়া টাইপের কথাবার্তা। যে ওই যে আমরা একটা কথা শুনি নর্মালি যে ঘরে যখন অভাব আসে ভালোবাসা জানালা দিয়ে পালায়। সো এই যে জানালা দিয়ে পালায় হচ্ছে কি গো আউট অফ দ্য উইন্ডো। আসলে জানালা দিয়ে পালানোর মানে এরকম না যে মানে আপনি কোনো কিছু বোঝাতে চাচ্ছেন যে এটা আর গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ না। গো আউট অফ দ্য উইন্ডো মানে হচ্ছে গুরুত্বপূর্ণ না হওয়া। মানে এখন ধরেন আপনার জিনিস উপদেশ এখন আর আমার কোনো কাজে লাগছে না, যে your advice has gone out of the window. Your advice for me has gone out of the window. মানে আপনি আমাকে যে উপদেশ দিয়েছিলেন সেটার আর তেমন কোনো কি নাই, কার্যকারিতা নাই। ওকে, অথবা আপনি বলতে পারেন যে আমার যে পরিকল্পনা ছিল সেটা কাজে লাগে নাই, আমার পরিকল্পনাটা কাজে লাগে নাই। তখন আপনি বলতে পারেন যে my plan went out of the window. My plan went out of the window. অথবা আপনি বলতে পারেন যে my advice should not go out of the window. মানে আমি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারছেন? যে আমার উপদেশ কি হওয়া উচিত না, অকার্যকর হওয়া উচিত না। আমার উপদেশ অকার্যকর হওয়া উচিত না। তাহলে আমরা যেটা শিখলাম বা শেখার চেষ্টা করলাম সেটা হচ্ছে গো আউট অফ দ্য উইন্ডো। এর মানে হচ্ছে অকার্যকর হয়ে যাওয়া বা বিকামিং লেস ইউজফুল, এরকম অর্থে আমরা ব্যবহার করব। ওকে, বিকামিং লেস ইউজফুল। সো আমাদের সাথে এই মুহূর্তে কি আর কেউ আছেন? Is anybody there? ভেরি গুড, আমি অনেককে দেখতে পাচ্ছি লাইভে যুক্ত হয়েছেন আরো, থ্যাংক ইউ। আলহাজ আহমেদ স্যার লিখেছেন স্যার, থ্যাংক ইউ আলহাজ আহমেদ সাহেব, নাইস টু সি ইউ হিয়ার, ভালো লাগলো জয়েন করার জন্য। ওকে, সো যেটা নিয়ে কথা বলছিলাম, তাহলে গো আউট অফ দ্য উইন্ডো নিয়ে আমরা কি অর্থে বোঝালাম? গো আউট অফ দ্য উইন্ডো হচ্ছে কোনো কিছু অকার্যকর হয়ে যাওয়া বা ইউজফুল না থাকা, অকার্যকর হয়ে যাওয়া বা ইউজফুল না থাকা, গো আউট অফ দ্য উইন্ডো। তাহলে আমি এক্সাম্পল হিসেবে বললাম মাই প্ল্যান ওয়েন্ট আউট অফ দ্য উইন্ডো। মাই প্ল্যান ওয়েন্ট আউট অফ দ্য উইন্ডো মানে আমার প্ল্যান সব ভেস্তে গেল। আমরা বললাম ভেস্তে যাওয়া, বাংলায় মনে হয় এরকম একটা কথা বলি যে ভেস্তে যাওয়া। সো এরকম অর্থেও আপনি ব্যবহার করতে পারেন। মানে আমি মাঝে মাঝে খুব উইয়ার্ড বাংলা বলি, আই ডোন্ট নো আপনারা বুঝতে পারেন কিনা। ওকে, আবার আমি বলছি যে মাই অ্যাডভাইস শুড নট গো আউট অফ দ্য উইন্ডো। মাই অ্যাডভাইস শুড নট গো আউট অফ দ্য উইন্ডো মানে আমার উপদেশ কি হওয়া উচিত না, ভেস্তে যাওয়া উচিত না, মানে অকার্যকর হয়ে যাওয়া উচিত না। ওকে, সো এবার উচিত না অনেক কথাই আমরা বলে ফেললাম। এখন আরো কিছু ব্যাপার এই উপদেশের সাথে যায়, যেমন আমরা কি করি, মানুষের গোপনে কিছু উপদেশ দিয়ে আসি। মানে আমরা আমাদের পরিচিত জনদের গোপনে কিছু উপদেশ দেই। আচ্ছা বলেন তো, গোপনে উপদেশ দেয়া মানে আপনি কাউকে গোপনে কোনো উপদেশ দিলেন, মানে সবার মাঝখানে না, খুবই পার্সোনালি গিয়ে কাউকে কোনো উপদেশ দিতে চাচ্ছেন, তখন সেই অর্থে দেখেন এরকম সিচুয়েশন কিন্তু আমাদের লাইফে আসে বা আমরা এরকম কাজ করি যখন কাউকে আমরা গোপনে উপদেশ দেই। এবার এই গোপনে উপদেশ দেওয়ার কথাটা আপনি কিভাবে বলতে পারেন? মানে কখনো কি ভেবেছেন যে আমি কাউকে যখন গোপনে উপদেশ দিচ্ছি তখন এই কথাটাকে আসলে ইংলিশে কি বলবো? গোপন উপদেশ, গোপন উপদেশ। এইটা ইংলিশে বলা হয় এরকম যে আ ওয়ার্ড ইন ইয়োর কান, আ ওয়ার্ড ইন ইয়োর ইয়ার, আ ওয়ার্ড ইন ইয়োর ইয়ার মানে আপনার কানের মধ্যে একটা কথা দিয়ে আসলাম, মানে এটা হচ্ছে একটা গোপন গোপন উপদেশ। আ ওয়ার্ড ইন ইয়োর ইয়ার মানে কি? গোপন উপদেশ। তাহলে গোপন উপদেশ আমরা এইটা দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করতে পারি? কোনো সেন্টেন্স কি তৈরি করতে পারি? সিক্রেটলি যদি আপনি কাউকে উপদেশ দেন তখন আপনি সেটাকে বলতে পারেন আ ওয়ার্ড ইন সামবডিজ ইয়ার, আ ওয়ার্ড ইন সামবডিজ ইয়ার। তাহলে আই উইল হ্যাভ আ, এখানে একটা ভার্ব হিসেবে নরমালি আমরা আনি হচ্ছে হ্যাভ। ওকে, হ্যাভ আ ওয়ার্ড ইন ইয়োর ইয়ার বা ইন ইয়োর বলতে আমরা বলছি সামবডি। তাহলে আমরা এরকম একটা সেন্টেন্স তৈরি করতে পারি যে আই উইল হ্যাভ আ
word in his ear about this. মানে আমি এই ব্যাপারে তাকে একটা খুব গোপন একটা উপদেশ দিব, গোপন উপদেশ দিব। এখন এটা বাংলা খুব ইট সাউন্ডস উইয়ার্ড, আই ডোন্ট নো ওয়াই, বাট ইট সাউন্ডস উইয়ার্ড। আরো সুন্দর বাংলা নিয়ে আসা উচিত আমার, আই এম সরি ফর দ্যাট, বাট আই থিঙ্ক আমি জিসটা বোঝাতে পারছি যে গোপন উপদেশ, এটা দিয়ে বোঝানো হচ্ছে গোপন উপদেশ। গোপন উপদেশ মানে হচ্ছে আ word in somebody's ear. Okay, গোপন উপদেশ, not effective suggestion. I don't know why what's happening. Okay, so let's see. তাহলে গোপন উপদেশ কথাটা আমরা পেয়ে গেলাম। এর ইংলিশ হচ্ছে a word in your ear। এর আগে সাথে ভার্ব হিসেবে কি আসে? have। তাহলে have a word in your ear। তাহলে I will have a word in your ear regarding this. I will have a word in your ear regarding this. এই ব্যাপারে আমি তোমাকে একটা উপদেশ দিব, মানে একটা গোপন গোপন কথা, গোপন উপদেশ আমি আপনাকে দিয়ে দিব। দিতেই পারি, যাদের দরকার চলে আসবেন, গোপন উপদেশ দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা অনেকগুলা ভোকাবুলারি নিয়ে কাজ করলাম এখানে। আমাদের এই যে ভোকাবুলারি আইটেমগুলো আপনারা পেলেন, আশা করি এগুলো আপনাদের জন্য খুব হেল্পফুল হয়েছে, হওয়ার কথা। আচ্ছা, এখন আপনাদের যেটা কাজ হবে, এই যে ভোকাবুলারিগুলো আমরা ব্যবহার করলাম বা শিখলাম, সেই ভোকাবুলারিগুলোকে ইউটিলাইজ করে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারা, এবং সেই সেন্টেন্সগুলো আপনি টপিকে ব্যবহার করতে পারেন কিনা সেটা দেখা। দেখেন, হোয়াট কাইন্ড অফ অ্যাডভাইস ডু পিপল ইউজুয়ালি আস্ক ফর? ওই যে আস্ক অ্যাডভাইস, তাও হতে পারে সিক অ্যাডভাইস, আস্ক অ্যাডভাইস। তাহলে এই ধরনের কোয়েশ্চেনের আনসার আপনি কি বলতে পারেন? বা ডু ইউ ফাইন্ড ইট ইজি টু গিভ অ্যাডভাইস? এই কথাটা একটু বলেন তো, যে ডু ইউ ফাইন্ড ইট ইজি টু গিভ অ্যাডভাইস? উপদেশ দেওয়া কি আপনার কাছে সহজ মনে হয়? মানে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখলে তো অবশ্যই সহজ, মানে উপদেশ দেওয়ার মতো সহজ কাজ তো আর কোথাও নাই। ওকে, সো এরপরে কোয়েশ্চেনটা আছে, হাউ ডু ইউ ফিল ওয়েন পিপল ডোন্ট ফলো ইউর অ্যাডভাইস? মানে যখন কেউ আপনার অ্যাডভাইস ফলো করে না, তখন আপনার কেমন লাগে? আপনি কি হন? আপনি ইউ ফিল ডাউন ইন দ্য ডাম্পস, এরকম কথা বলা যায়? তাহলে ফিল ডাউন ইন দ্য ডাম্পস মানে আপনি খুব হতাশ হয়ে যান। আরেকটা কি হতে পারে, আপনি রেগে যান। তাহলে আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন গো আই গো এইপস, অথবা গো ব্যালিস্টিক, অথবা আপনি বলতে পারেন যে আমি প্রচন্ড রেগে যাই। তাহলে আই সি রেড, মানে আমার ক্ষেত্রে এটা হয়, যখন আমি আমার উপদেশ কেউ শোনে না, তখন আমি কি হই? আমি প্রচন্ড রেগে যাই। তাহলে হাউ ডু ইউ ফিল when people do not follow your advice? তাহলে if I find someone is not following my advice, I usually see red. আমি জাস্ট প্রথম একটা সেন্টেন্স বলার চেষ্টা করলাম, বাট আমার কাছে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি একটা আনসার করার ক্ষেত্রে কি ধরনের ভোকাবুলারি ব্যবহার করছেন, সেই ভোকাবুলারির মধ্যে কোনো ইডিওম্যাটিক এক্সপ্রেশন আছে কিনা, বা আপনি দিতে পারছেন কিনা, দ্যাটস মাই কনসার্ন। আমার কনসার্ন এটা না যে এটার আনসার এক্স্যাক্টলি কি হবে। আপনি আপনার মতো করে আনসার তৈরি করবেন। দেয়ার আর লটস অফ অপশনস টু make answers for all these questions, but আপনার দিন শেষে যেটা করতে হবে, আপনি যেভাবে আনসার করেন না কেন, try to use all these items that have been provided with you. ওকে, এইটা একটু চেষ্টা করেন, এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সো পার্ট 1 আমাদের এইখানে অ্যাডভাইস নিয়ে 4টা কোয়েশ্চেন ছিল। কি ছিল? ডু ইউ অফেন গিভ অ্যাডভাইস টু আদার্স, অথবা হোয়াট কাইন্ড অফ অ্যাডভাইস ডু পিপল ইউজুয়ালি আস্ক ফর, অথবা do you find it easy to give advice, অথবা how do you feel when people don't follow your advice? ওকে, সো আমি যেটা একটু প্ল্যান করছি, আমি একটু আমার প্ল্যানটা শেয়ার করি আপনাদের সাথে, যে আমার কাছে মনে হচ্ছে যে আমি ভোকাবুলারি তো আপনাদের সাথে শেয়ার করছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমার যেটা করা উচিত সেটা হচ্ছে
কিছু আনসার এই ভোকাবুলারিগুলো ইউজ করে বা ইউটিলাইজ করে আপনাদের সামনে নিয়ে আসা উচিত। এবং সেইটা করার জন্য আমরা হয়তো নেক্সট কোনো একটা লাইভ থেকেই, নেক্সট একটা বা দুইটা লাইভ পরে আমরা এরকম একটু চেষ্টা করব যে আপনাদের সাথে যে আনসার কোয়েশ্চেনগুলো আমরা পাচ্ছি সেই কোয়েশ্চেনগুলো আনসার করার ক্ষেত্রে কিভাবে আমরা এই ভোকাবুলারিগুলোকে নিয়ে আসতে পারতাম, এটা একটু দেখানোর চেষ্টা করবো বা কথা বলার চেষ্টা করবো, অ্যাটলিস্ট চেষ্টা করব। আসলে প্রবলেমটা হচ্ছে টাইম, মানে আমরা যে ম্যাটেরিয়ালটা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে, সেই ম্যাটেরিয়াল শেয়ার করতে গেলে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে, only to talk about the idiomatic expressions and vocab items. And when it comes to sharing the answers with you, it will take more time as well. So it will be a long and cumbersome লাইভ সেশন। অ্যান্ড আমি জানি না আপনারা আসলে কতটুকু ধৈর্য নিয়ে দেখতে পাবেন, মানে আমি এটা নিয়ে একটু সন্দিহান, বাট অ্যাট দ্য সেম টাইম আই ট্রাই টু কাম আপ উইথ সামথিং নিউ ইন আ সেন্স যে আমি যে ভোকাবুলারিগুলো এখানে শেয়ার করব সেটা দিয়ে আবার আনসার বলারও চেষ্টা করব, যাতে করে আমরা এটাকে একটু কম্প্যাক্ট ওয়েতে নিয়ে আসতে পারি। ওকে, সো আমরা একটু দেখি দ্বিতীয় পার্টে চলে যাই, পার্ট টুতে। পার্ট টুতে আমাদের এই ক্ষেত্রে কি ধরনের কিউ কার্ড আসতে পারে? পার্ট টুতে কিউ কার্ডটা একটু খেয়াল করেন যে টক অ্যাবাউট আ টাইম ওয়েন ইউ গেভ অ্যাডভাইস টু সামওয়ান। This is a very good and common cue card, important cue card for IELTS aspirants. So যারা IELTS প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য বলবো এই কিউ কার্ডটা একটু শিখে ফেলেন, অবশ্যই শিখে ফেলার চেষ্টা করা উচিত, কারণ এরকম একটা কিউ কার্ড চলে আসতে পারে এবং এটা রিসেন্ট টাইমে খুব কমন একটা কিউ কার্ড। কিউ কার্ডটা কি? টক অ্যাবাউট এ টাইম ওয়েন ইউ গিভ অ্যাডভাইস টু সামওয়ান। এবার 4টা বুলেট পয়েন্ট আছে যে ইউ শুড সে হু গেভ ইউ who you gave advice to, who you gave advice to মানে আপনি কাকে উপদেশ দিয়েছিলেন, what the advice was about, উপদেশটা কি নিয়েছিল, and why they needed your advice, কেন উপদেশটা তাদের দরকার ছিল, and how they reacted to your advice, and explain how they reacted to your advice. So these are the 4 bullet points to answer this কিউ কার্ড বা টাস্ক কার্ড। এবার আপনি যেটা করতে পারেন, এই টাস্ক কার্ডটার আনসার করতে গেলে আপনি এই 4টা কোশ্চেনের হেল্প নিতে পারেন, অথবা ইউ ক্যান ফলো ইউর ওন পাথ, আপনি আপনার মতো করে আনসারটা করতে পারেন। অনেকেই মনে করে যে 4টা কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেনের ঠিকঠাক উত্তর দিতে হবে, বাট দ্য থিং ইজ দিস ইজ নট রাইট এট অল। আপনি আপনার মতো করে আপনার গল্পটা বলে আসতে পারেন, অর ইউ ক্যান ফলো দিস বুলেট পয়েন্টস অ্যান্ড try to answer all those things. Okay, এবার আমরা যা করতে চাই সেটা হচ্ছে এই কিউ কার্ডটার একটা আনসার, ছোট্ট একটা আনসার, ছোট্ট একটা ভার্সন আপনাদের সাথে শেয়ার করতে চাই, সো দ্যাট আপনারা একটু বেটার বুঝতে পারেন। ওকে, আচ্ছা, সো আমাদের কিউ কার্ডটার আনসার কি হতে পারে যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সরি, তাহলে one of the most important times তো হয় না, so one of the most important times I gave advice was when my younger cousin asked me about choosing a career path, তাহলে one of the most important times এটা বলবো নাকি অন্য কোনো কিছু বলা যায়? এখানে আর কি বলা যায়? একটু আমাদের সাথে কেউ আছেন বলেন তো, one of the most important times, এই কথাটা চেঞ্জ করে কি বলতে পারি? এটা চেঞ্জ করে আমরা কি বলতে পারি? টাইমস আমরা বলতে পারি, বার অর্থেও বলতে পারি, যদিও এটা ভুল না সরাসরি, সো আমরা বার অর্থে টাইমসটা ইউজ করতে পারছি, নো প্রবলেম। সো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইমস আই গেভ অ্যাডভাইস ওয়াজ ওয়েন মাই ইয়াঙ্গার কাজিন অ্যাস্কড মি অ্যাবাউট চুজিং আ ক্যারিয়ার পাথ, মানে যেবার আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডভাইসটা দিয়েছিলাম আমার ছোট ভাইকে, সেটা ছিল কি হিসেবে? ক্যারিয়ার পাথ চুজ করার ব্যাপারে। ওকে, এইবার আমার দ্বিতীয় কোয়েশ্চেনটা কি ছিল যে আমি অ্যাডভাইস কাকে দিলাম সেটা বলে ফেললাম, এবার হোয়াট দ্য অ্যাডভাইস ওয়াজ অ্যাবাউট, অ্যাডভাইসটা কি নিয়েছিল? তখন আমরা বলছি হি ওয়াজ কনফিউজড অ্যাবাউট ওয়েদার টু পারসিউ আ ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর গো ইনটু বিজনেস, মানে সে একটু কনফিউজড ছিল। আচ্ছা, কনফিউজড থাকার ইংলিশটা আমরা কি বলতে পারতাম এখানে? কনফিউজড থাকা মানে দ্বিধান্বিত থাকা, তাহলে হি ওয়াজ ইন two minds
হি ওয়াজ ইন টু মাইন্ডস, এই কথাটা আমরা বলতে পারতাম। হি ওয়াজ ইন টু মাইন্ডস মানে সে একটু দ্বিধা ছিল অ্যাবাউট ওয়েদার টু পারসিউ আ ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর গো ইনটু বিজনেস, অ্যান্ড হি ওয়াজ ফিলিং ওভারওয়েলমড বাই দ্য ডিসিশন, মানে ডিসিশনটা নিয়ে সে খুবই অস্থির ছিল। এইবার আমি কি করলাম, অ্যাডভাইসটা দিলাম। তাহলে আই অ্যাডভাইসড হিম, তাহলে আই অ্যাডভাইসড হিম কথাটা না বলে আমি কি বলতে পারতাম, আমরা এর আগে যেটা শিখলাম, আই passed on advice to him to consider his strengths, interests and long-term goals before making a decision. তাহলে make a decision মানে সিদ্ধান্ত নেওয়া, but before deciding, and also suggested speaking to professionals in both fields to get a better understanding. And at this point আমি একটু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে দেখেন আমরা এই রকম কথা বলি না যে I suggested him to do something। দেখেন আপনারা এইরকম সেন্টেন্স মনে হয় বলেন বা লিখেন, আমি যদি ভুল না করি আপনারা 90%ই এই কাজটা করেন, মোর দ্যান দিস, যে আপনারা কি করেন বলেন যে আই সাজেস্টেড হিম বা প্লিজ সাজেস্ট মি, এরকম কথা বলেন। একটা জিনিস মাথায় রাখবেন যে সাজেস্টের পরে কখনো অবজেক্ট বসে না, সাজেস্টের পরে কখনো কি হবে না, সরাসরি কোনো অবজেক্ট বসবে না, সাজেস্টের পরে সরাসরি কোনো অবজেক্ট বসবে না, মাইন্ডেড, সাজেস্টের পরে কখনো সরাসরি অবজেক্ট বসবে না। তাহলে কি হবে, সাজেস্টের পরে কি হবে, সাজেস্টের পরে আপনি বলতে পারেন যে সাজেস্টেড, এরপরে ভার্ব চলে আসে, সাজেস্টের পরে আপনি বলতে পারেন একটা ভার্ব, হি সাজেস্টেড গোয়িং বলতে পারেন, এরকম একটা কথা বলতে পারেন, বাট কখনো বলবেন না সাজেস্টেড মি, সাজেস্টেড হিম, সাজেস্টেড দেম বা সাজেস্ট দেম, সাজেস্ট হিম, বা এরকম বলা যায় আই সাজেস্ট দ্যাট, তারপরে আপনি একটা সেন্টেন্স বলেন যে আমি ধরেন নর্মালি বলতে চাচ্ছি যে আমরা ভুল করে যেটা লিখি ওইরকম একটা সেন্টেন্স আমি লিখি, আই সাজেস্ট হিম টু স্টাডি ফিজিক্স, আই সাজেস্ট হিম টু স্টাডি ফিজিক্স। এখন কথা হচ্ছে এই সেন্টেন্সটা আমরা যখন দেখি বা আমরা যখন লিখি আমাদের কাছে ঠিকঠাক মনে হয়, কিন্তু এইটা একটা ভুল সেন্টেন্স, মনে রাখবেন এটা একটা ভুল সেন্টেন্স। সবসময় মনে রাখবেন যে সাজেস্টের পরে আপনি কোনো অবজেক্ট দিতে পারবেন না। তাহলে আপনি এই সেন্টেন্সটা কিভাবে লিখতে পারতেন, এই সেন্টেন্সটা লিখতে পারতেন এভাবে যে আই সাজেস্ট হিম দ্যাট, হিম হবে না, আই সাজেস্ট দ্যাট, এবার হিম একটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে হি, এবার মনে রাখবেন এরপরে সাবজেক্ট যাই হোক না কেন প্রেজেন্টে সবসময় ভার্বের বেস ফর্মটা বসবে, সাজেস্ট যদি আপনার সেন্টেন্সে থাকে, মানে দ্যাটের আগে যদি সাজেস্ট থাকে তাহলে যেটা হবে, দ্যাটের আগে যদি সাজেস্ট থাকে তাহলে দ্যাটের পরে আপনার সাবজেক্ট যাই হোক না কেন প্রেজেন্ট টেন্স হলে সেখানে ভার্ব হিসেবে মেইন ভার্ব বসবে। তাহলে আই সাজেস্ট দ্যাট হি স্টাডি ফিজিক্স, এটা একটু মনে রাখবেন, এটা ভার্ব হিসেবে এটা সাবজাংটিভ বলে, সাবজাংটিভ, এই সাবজাংটিভের ব্যবহারগুলো একটু ডিফারেন্ট, আবার এইখানে সরাসরি ভার্বের পরে আপনি অবজেক্ট দিতে পারবেন না। ওকে, আর এর বাইরে যেটা করতে পারতেন সেটা হচ্ছে যে সরাসরি ভার্বের সাথে আইএনজি যোগ করে দেওয়া, আই সাজেস্ট স্টাডিং ফিজিক্স ফর হিম, মানে আই সাজেস্ট স্টাডিং ফিজিক্স ফর হিম, এই কথাটা এইভাবে বলা যেত। তাহলে আই সাজেস্ট হিম টু স্টাডি ফিজিক্স, এটা না বলে আপনি কি বলতে পারেন, আই সাজেস্ট স্টাডিং ফিজিক্স ফর হিম। ওকে, এইভাবে বলা যেতে পারে। আচ্ছা, আই থিঙ্ক এটা আপনাদের জন্য একটু হেল্পফুল হলো। অনেকে আমরা দেখি এটা ভুলভাল লিখে, এটা করা যাবে না। ওকে, সো আমি যেটা বলছিলাম, and also suggested speaking to professionals in both fields to get a better understanding। এরপর আমি পরেরটাতে আসি যে অ্যাডভাইসটা কেন দরকার ছিল। হি ওয়াজ ফিলিং আ লট অফ প্রেশার, সে খুব প্রেশার ফিল করছিল বা সে একটু কর্তব্য বিমূঢ় হয়েছিল, মানে কি করবো বুঝতে পারছিল না। তাহলে আপনি বলতে পারতেন এরকম, এখানে আমরা এর আগে একটা লাইভ সেশনে শেয়ার করেছিলাম যে হি ওয়াজ অ্যাট আ লস,
he was at a loss বা he was at his wits end, he was at his wits end মানে সে একটু কি করবে বুঝতে পারছিল না, এই কথাও বলা যেত। লট অফ প্রেশারের জায়গায় আরো সুন্দর, দেখেন এই কথাটা ভালো, ঠিকঠাক আছে যে হি ওয়াজ ফিলিং আ লট অফ প্রেশার, এটা ভালো। কিন্তু আমি সে যদি এখানে যদি বলতাম আমরা এভাবে যে হি ওয়াজ অ্যাট আ লস, হি ওয়াজ অ্যাট আ লস about what to do because of his family members or family expectations, এরকম করে বলতে পারতাম। বা he was at his wits end because of his family pressure, দেখেন খুব সুন্দর হতো। আমরা কি করতে পারতাম, আর একটু বেটার ইংলিশ ব্যবহার করতে পারতাম। একটা জিনিস মনে রাখবেন, IELTS স্পিকিং এ if you want to get more than 7.5, 8 or 9, then you will have to use more and more idiomatic expressions, and it's a must. যদি কেউ আমার সাথে ডিফার করতে চান, প্লিজ কাম টু মি। ওকে, সো এটা একটু মাথায় রাখতে হবে যে অবশ্যই যেন আপনারা কি করবেন, ইডিওম্যাটিক এক্সপ্রেশন ব্যবহার করবেন। ওকে, সো আমি একটু এখানে আবার চলে যাই। তাহলে হি ওয়াজ ফিলিং আ লট অফ প্রেশার, হি ওয়াজ ফিলিং আ লট অফ প্রেশার ফ্রম ফ্যামিলি এক্সপেকটেশনস অ্যান্ড ডিড নট ওয়ান্ট টু মেক দ্য রং চয়েস। আচ্ছা, এরপর হি থ্যাঙ্কড মি ফর দ্য অ্যাডভাইস, মানে রিয়াক্টটা কেমন ছিল, রিয়াকশনটা কেমন ছিল। তাহলে হি থ্যাঙ্কড মি ফর দ্য অ্যাডভাইস অ্যান্ড টুক দ্য টাইম টু এক্সপ্লোর বোথ অপশনস বিফোর আলটিমেটলি ডিসাইডিং টু পারসিউ বিজনেস। বা আপনি বলতে পারতেন যে he was happy with me, he was pleased with me, সে আমাকে নিয়ে খুব সন্তুষ্ট ছিল, সে কথা বলা যেত pleased with, happy with, এই ধরনের কথাবার্তা বলা যেত। thanked me এর জায়গায় pleased with, he was pleased with me, মানে আমার ব্যাপারে সে সন্তুষ্ট ছিল। pleased with এই কথাটা আমরা বলতে পারি, সন্তুষ্ট থাকা। দেখেন খুবই বেসিক ইংলিশ, কিন্তু আমরা বলার সময় বলতে পারি না, জন্য কি হয় আমরা ভালো স্কোর করতে পারি না। তাহলে pleased with, এটা একটু মাথায় রাখেন, pleased with। ওকে, নাও what more I can say, দেখেন তাহলে আমাদের কিউ কার্ড নিয়ে একটা আইডিয়া হয়ে গেল। আমরা পরের স্লাইডটাতে চলে যাই। এবার আমরা কথা বলবো পার্ট 3 নিয়ে। পার্ট 3 a bit more challenging because you will be tested on your language ability more here on this particular part 3। এইখানে কোয়েশ্চেনগুলো একটু ডিফিকাল্ট হয়, and you will have to elaborate this more compared to the questions in the part 1, and for this you will have to be prepared better, much better. ওকে, সো আমরা একটু কোয়েশ্চেনগুলো দেখি এই টপিকের ক্ষেত্রে কি কি কোয়েশ্চেন ছিল। প্রথম কোয়েশ্চেনটা ছিল why is giving advice important, অ্যাডভাইস দেওয়াটা কেন গুরুত্বপূর্ণ, যাতে কেউ ডিরেল না হয়ে যায়, সেটা একটা পয়েন্ট, যে কেউ যেন ডিরেল না হয়ে যায়। অথবা আপনি বলতে, পরের কোয়েশ্চেনটাকে দেখেন, ডু ইউ থিঙ্ক পিপল শুড অলওয়েজ টেক অ্যাডভাইস ফ্রম আদার্স, ডু ইউ থিঙ্ক পিপল শুড অলওয়েজ টেক অ্যাডভাইস ফ্রম আদার্স, আপনি কি মনে করেন মানুষের সবসময় অন্যদের থেকে অ্যাডভাইস নেওয়া উচিত? ইটস ইউর চয়েস, ইটস ইউর চয়েস। আপনি বলতে পারেন যে এটা ডিপেন্ড করে, কোনো সময় মানুষের অন্যদের থেকে অ্যাডভাইস নেওয়া উচিত, আবার কোনো সময় তার নিজের কথাই শোনা উচিত, কারণ দেখা যায় যে অন্যের অ্যাডভাইস আমার ক্ষেত্রে ভুলও হতে পারে। সো আমি একটু বাংলায় আইডিয়াটা দেওয়ার চেষ্টা করলাম। সো ট্রাই টু মেক ইউর ওন আনসার। পরেরটা, হোয়াট কোয়ালিটিস মেক সামওয়ান গুড অ্যাট গিভিং অ্যাডভাইস, হোয়াট কোয়ালিটিস মেক সামওয়ান গুড অ্যাট গিভিং অ্যাডভাইস, মানে কোন কোন গুণ একজন মানুষকে অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে দক্ষ করে তোলে। গুড এট মানে কি, দক্ষ। পরেরটা, হাউ ক্যান অ্যাডভাইস ফ্রম ফ্যামিলি মেম্বার্স ডিফার ফ্রম অ্যাডভাইস ফ্রম প্রফেশনালস, মানে ফ্যামিলি মেম্বারদের অ্যাডভাইস থেকে প্রফেশনালদের অ্যাডভাইস কিভাবে আলাদা হয়। সো ইট ক্যান বি ডিফারেন্ট ফ্রম ভেরিয়াস ওয়েস, সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে আমরা কথা বলবো। বাট দেখেন আমি একটা কথা বলে ফেলছি, সেটা হচ্ছে ডিফারেন্ট। ডিফারেন্ট কথাটার মানে কি, আলাদা। ডিফারেন্ট মানে আলাদা। এখন এই যে ডিফারেন্ট শব্দটা আমরা সারা জীবন, একদম আমার মনে হয় ক্লাস 1 থেকে আমরা আলাদা কথাটা বলার জন্য ডিফারেন্ট শব্দটা ব্যবহার করে আসছি। আমার এবার কোয়েশ্চেন হচ্ছে যে আপনাদের হাতে ডিফারেন্ট কথাটার কোনো বেটার অল্টারনেটিভ আছে কিনা, কোনো বেটার অল্টারনেটিভ আছে কি না, ইজ দেয়ার এনিথিং? আমি অনেকক্ষণ ধরে কোনো পড়ছি না, দেখি আমাদেরকে কেউ জয়েন করেছে কিনা বাই দিস টাইম। মোহাম্মদ আলমী ইসলাম লিখেছেন ইফেক্টিভ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইউর ফিডব্যাক, থ্যাংকস ফর ইউর ফিডব্যাক।
ওকে, সো দেলাওয়ার হোসেন সাহেব, আপনি যা করছেন আই এম রিয়েলি প্লেজড উইথ ইউ। যা করছেন, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে যদি থাকেন লাইভগুলোতে, আশা করি আপনি অনেক কিছু এখান থেকে নিতে পারবেন। ওকে, সো ডিফারেন্ট কথাটা আমি একটু নিয়ে আলোচনা করবো যে ডিফারেন্টের কোনো সিনোনিমাস ওয়ার্ড বা সিনোনিমাস ইডিওমেটিক এক্সপ্রেশন আছে কিনা। ইয়েস, আছে। সেটা কি? বি ফার removed from, be far removed from। তাহলে আমরা এই কথাটা ইংলিশে কিভাবে বলতে পারি? সে তার ভাইয়ের থেকে আলাদা, তাহলে she is far removed from, she is far removed from his brother, she is far removed from his brother, she is far removed from his brother। আমাদের ক্লাসে দুইটা স্টুডেন্ট আছে, একজনের নাম ইথা, একজনের নাম হচ্ছে ইসাক। তাহলে এই যে ইথা আর ইসাক, এই দুইজনের মধ্যে যদি হয় তুলনা করা যায়, তাহলে আমরা এই ল্যাঙ্গুয়েজটা খুব সুন্দর করে বলতে পারি যে ইথা ইজ ফার রিমুভড ফ্রম ইসাক। মানে ইসাক খুব চঞ্চল, প্রচুর কথাবার্তা বলে, ইথা চুপচাপ বসে থাকে, ওরা বোমা মারলেও কথা বের হয় না, তাহলে দে আর ডিফারেন্ট। তাহলে আমরা বলতে পারতাম কি ইথা ইজ ডিফারেন্ট ফ্রম ইসাক, তা না বলে আমরা বলছি ইথা ইজ ফার রিমুভড ফ্রম ইসাক। তাহলে ফার রিমুভড ফ্রম, এটা এত ভালো ইংলিশ ইডিওমেটিক এক্সপ্রেশন, একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ, আপনি রাইটিংয়েও ব্যবহার করতে পারেন এটা। ওকে, সো আমরা একটু দেখি লাস্টে একটা আনসার দেখবো যে কিভাবে আমরা আনসার করতে পারতাম। আমি এটা দিয়ে এই আলোচনাটা আজকে শেষ করব। সেটা কি? হোয়াট কোয়ালিটিস মেক সামওয়ান গুড অ্যাট গিভিং অ্যাডভাইস, হোয়াট কোয়ালিটিস গিভ সামওয়ান গুড অ্যাট গিভিং অ্যাডভাইস, মানে কোন কোয়ালিটিগুলো একজন মানুষকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে দক্ষ করে তোলে। তাহলে আমরা আনসারটা কি করছি এভাবে যে ওয়েল টু বি গুড অ্যাট গিভিং অ্যাডভাইস সার্টেন কোয়ালিটিস আর এসেনশিয়াল। আমি একটা স্টার্টিংটা বলে ফেললাম, I can say it a topic sentence. So আমি topic sentence টা বলে ফেললাম, then I will have to elaborate it. So this is the best way to answer the questions in part 3 for a higher band score, that is 7.5, 8 or 8.5. এইভাবে আনসার করাটা। সো আমি দেখি সেটা কিভাবে। তাহলে টু বি গুড অ্যাট গিভিং অ্যাডভাইস সার্টেন কোয়ালিটিস আর এসেনশিয়াল। আপনি ছোট্ট করে আপনার আনসারটা বলে ফেলেন, দেন ব্যাখ্যাগুলো করেন। ফার্স্ট, এখন ফার্স্ট কথাটাকে আপনি বলতে পারেন অ্যাট দ্য টপ অফ এভরিথিং ইজ দ্য ফ্যাক্ট দ্যাট। ফার্স্ট কথাটা না বলে আপনি কি বলতে পারেন, যেহেতু এটা স্পিকিং, তাহলে ফার্স্টের পরিবর্তে বলতে পারেন অ্যাট দ্য টপ অফ এভরিথিং ইজ দ্য ফ্যাক্ট দ্যাট। আমি আবার বলছি, অ্যাট দ্য টপ অফ এভরিথিং ইজ দ্য ফ্যাক্ট দ্যাট having experience and knowledge in the relevant area is crucial। তাহলে গুরুত্বপূর্ণ ব্যাপার কি যে নলেজ এন্ড এক্সপেরিয়েন্স থাকতে হবে। Empathy is also important. Empathy is also important as it allows the person to understand the situation from others' perspective. So this is a very good example of a band 8+ answer. তাহলে empathy is also important as it allows the person to understand the situation from the other's perspective. Okay, objectivity ensures that the advice given is unbiased and well thought out. সো আমি মনে করি যে এই আনসারটা সবাই দিতে পারবে না, বাট যারা আমাদের লাইভগুলো দেখছেন, যারা এই মুহূর্তে 6.5 স্ট্যান্ডার্ডে আছেন, তাদের বলবো যে ট্রাই টু কনস্ট্রাক্ট ইউর আনসার ইন দিস ওয়ে। মাইন্ড, মানে এটা করেন, এটা করলে যেটা হবে আপনি কিন্তু আপনার IELTS স্পিকিং স্কোর বাড়িয়ে নিতে পারবেন, মানে 8+ হয়ে যাবে। ওকে, সো অবজেক্টিভিটি এনশিওরস দ্যাট দ্য অ্যাডভাইস গিভেন ইজ আনবায়াসড অ্যান্ড ওয়েল থট আউট। ফাইনালি কথাটা আপনি বলতে পারেন অন টপ অফ দ্যাট I should not forget to mention that patience is key as people may take time to accept and apply the advice. Okay, so এভাবে আমরা এখন পর্যন্ত আসলাম। And finally আমি এটাকে একটু wrap up করব কিভাবে। In short, a good advisor combines করে knowledge, understanding and patience to offer meaningful guidance। এবার দেখেন, যারা আমাদের লাইভ সেশনগুলো দেখছেন, যারা এই মুহূর্তে 6.5 স্ট্যান্ডার্ডে আছেন এবং যারা চাচ্ছেন 8+ আনসার করতে, তাদের জন্য এইটা একটা আদর্শ এক্সাম্পল। এটাকে আমরা বলবো আর্কেটাইপস, আদর্শ এক্সাম্পল বা টেক্সট বুক এক্সাম্পল অফ আ ব্যান্ড 8 আনসার।
আপনি আনসার যখন করছেন এইভাবে যদি আপনি একটা আনসার দিয়ে সেটাকে ডেভেলপ করতে পারেন, ফাইনালি আপনি যদি এটা একটা র্যাপ আপ করতে পারেন, দেন ইউ আর গোয়িং টু গেট আ ব্যান্ড স্কোর অফ 8+ অ্যান্ড ইটস আ মাস্ট মাইন্ডেড। সো আমি যাদের জন্য লাইভ সেশনটা করছি তারা আসলে কারা? তারা হতে পারে যারা এই মুহূর্তে 5 ব্যান্ডে আছে, যারা 6.5 আছে, যারা কি করতে চায় 7.5 বা 8+ পেতে চায়, তাদের জন্য এই লাইভ সেশন। কাজ আমরা এইখানে যেই ল্যাঙ্গুয়েজগুলো শেয়ার করার চেষ্টা করছি, যে রিসোর্স শেয়ার করছি, সেই রিসোর্সগুলো ব্যবহার করে যদি আপনি প্রপার সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে পারেন, তাহলে আমি বলবো যে আপনার জন্য এই লাইভ সেশনগুলা খুবই ইফেক্টিভ হবে, ইন আ সেন্স যে ইউ আর গোয়িং টু হিট আ ভেরি গুড ব্যান্ড স্কোর। ওকে, সো যারা আমাদের লাইভ সেশনগুলো নিয়মিত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা আপনাদের পরিচিতরা লাইভ সেশনগুলো দেখছে না তাদেরকে একটু রিকোয়েস্ট করেন যাতে লাইভ সেশনগুলো দেখে, এবং ইফ পসিবল শেয়ার উইথ দেম। অ্যান্ড আমি বলবো আমার পক্ষ থেকে যে থ্যাংকস ফর joining today's live session, and I hope to see you on Saturday at 8 p.m. sharp from IELTS Studio Rakib, this ID and IELTS Studio page and IELTS Studio YouTube channel. আমাদের এই লাইভ সেশনটা একসাথে 3টা প্ল্যাটফর্মে যাচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের পেজ এবং আমাদের প্রোফাইলে যাচ্ছে। And thanks for watching me.